বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক চলছে। চলমান সংকটে সম্পর্ক উন্নয়নের নতুন মেরুকরণ বলছেন বিশ্লেষকরা। ৭১ থেকে ২৪ সব আন্দোলনে একসাথে লড়ছে বাঙালি। ধর্মীয় ইস্যু ব্যবহারের ষড়যন্ত্র বিভিন্ন রাজনৈতিক দলের। আগরতলা অভিমুখে বিএনপির অঙ্গ সংগঠনের লং মার্চ ১১ ডিসেম্বর। সরকারকে বিতর্কিত করতে ভারতের অপপ্রচার। ১১ই ডিসেম্বর পল্টন থেকে জমায়েত হয়ে আমরা এখান থেকে আমাদের লং মার্চ, শান্তিপূর্ণ লং মার্চ আমরা ইনশাল্লাহ আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত আমরা যাব। দামেস্কে অস্ত্রের ডিপোয় ইসরায়েলি ও আইএস ক্যাম্পে মার্কিন বিমান হামলা। সীমান্তের বাফার জোন দখলের নির্দেশ। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাজি। সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। বিস্তারিত জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে যুক্ত হচ্ছেন নাইম আবির। আবির, দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক তো চলছে, আপনি তো সকাল থেকেও সেখানে আছেন উপস্থিত। এই বিষয়ে আসলে কোনো নতুন তথ্য রয়েছে কিনা আপনার কাছে? রাত্রি এখনো পর্যন্ত নতুন কোনো তথ্য নেই, যেহেতু বৈঠকটি চলমান রয়েছে, সুতরাং বৈঠকটা শেষ হবার পরে হয়তো আমরা নতুন কোনো তথ্য আপনাদেরকে জানাতে পারবো। তবে যতটুকু আমরা জানতে পেরেছি সেটি যদি একটু বলে রাখতে চাই যে এই বৈঠকটি এমন একটি সময়ে অনুষ্ঠিত হচ্ছে যেটি ভারত বাংলাদেশ সম্পর্কের একেবারে তলানিতে ঠেকেছে বলেই আসলে বিশ্লেষকরা বলছেন। সুতরাং এরকম একটি সময়েই বৈঠকটি খুবই গুরুত্ব পাচ্ছে এবং এই বৈঠকটি শেষ করবার পরে ভারতের পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র উপদেষ্টা এবং একই সাথে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন। আজকের এই বৈঠকটি মূলত দুই দেশের সচিব পর্যায়ের বৈঠক, অর্থাৎ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, এবং এটি একটি কূটনৈতিক শিষ্টাচারের অন্তর্ভুক্ত, কারণ এটাকে বলা হয় FOC, ফরেন অফিস কনসালটেন্সি। এই বৈঠকটি আসলে হচ্ছে এর আগের বছর যেটি ভারতের রাজধানী দিল্লিতে হয়েছিল বাংলাদেশের এবং ভারতের মধ্যকার, সেটি এবছর ঢাকায় হচ্ছে। একটু জানিয়ে রাখতে চাই যে মূলত এই বৈঠকটিতে দুই দেশের যে সম্পর্কের উন্নয়ন করবার জায়গা বা উন্নয়নের জন্য প্রথম পদক্ষেপ হিসেবে আসলে দেখা হচ্ছে, এবং কূটনৈতিক পাড়ায় যেটি আলোচনা হচ্ছে সব থেকে বেশি সেটি হচ্ছে যে বিভিন্ন কারণে ভারতের সাথে বাংলাদেশ সম্পর্কের যে নাজুক পরিস্থিতি, বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ভারতে অবস্থান করছেন। এছাড়াও সেখান থেকে ভারতের যে মিডিয়া, সেই মিডিয়ার একেবারে মিথ্যাচার বা অপপ্রচার বাংলাদেশের বিরুদ্ধে, সেই বিষয়গুলো চলছে, এবং একই সাথে ভারতের বাংলাদেশের বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়ে ভারতের বিবৃতি, সেগুলো বিষয়গুলো এখানে এই ঘটনাগুলো খুব সম্প্রতি সময় ঘটেছে। এবং একই সাথে কলকাতায় সহিংস বিক্ষোভ এবং যে আগরতলা হাইকমিশন রয়েছে সেখানে একেবারে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তো সার্বিকভাবে এই পরিস্থিতিতে বাংলাদেশ কিন্তু তার পদক্ষেপ নিয়েছে। আমরা যতটুকু এর আগে আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশ কড়া প্রতিবাদ লিপি পাঠিয়েছে, ভারতের হাইকমিশনারকে একদম জরুরি তলব করা হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এর বাইরে যদি বলতে চাই যে ভিসা সীমিত করা হয়েছে, আগরতলার যে দূতাবাস সেখানে কিন্তু কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে, এবং দুই দেশের মানে আগরতলা এবং কলকাতার যে দুই মিশন প্রধান তাদেরও কিন্তু বাংলাদেশে ফেরত নিয়ে আসা হয়েছে। সুতরাং বাংলাদেশ থেকে যতখানি ব্যবস্থা নেবার বাংলাদেশ সরকার সেটি কিন্তু নিয়েছে, এবং সেখানে কূটনৈতিকভাবেই কিন্তু বলা হচ্ছে যে বাংলাদেশের অবস্থান পরিষ্কার। এবার 5 আগস্টের পরে বাংলাদেশ ভারত সম্পর্কের যে নতুন মেরুকরণ হয়েছে, অর্থাৎ শেখ হাসিনা সরকারের সাথে ভারতের সরকারের যে সরকার টু সরকার সম্পর্ক, সেই সম্পর্কটি যে বাংলাদেশের মানুষের সাথে ভারতের মানুষের নয়, জনগণ যে সেই সম্পর্ক নিয়ে আসলে ক্ষিপ্ত বা বিরক্ত, সেই বিষয়টি কিন্তু এখন এই 5 আগস্ট পরবর্তী সময় উঠে এসছে। এবং রাজনৈতিক পট পরিবর্তনের পরে বাংলাদেশ থেকে আসলে বারবার বলা হচ্ছে যে সম্পর্কের যে গুণগত পরিবর্তনটি হয়েছে সেটি ভারতকে বুঝতে হবে, এবং এখন আসলে কোর্ট মানে বল ভারতের কোর্টেই, তারা আসলে যদি যত দ্রুত বুঝতে পারবে যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের গুণগত পরিবর্তন হয়েছে, এবং একই সাথে রাজনৈতিক পরিবর্তনের সাথে শেখ হাসিনা সরকারের সময় ভারত আসলে যে ধরনের সুবিধা পেত বাংলাদেশ থেকে, এই সরকারের সময় বা পরবর্তী সময়ে রাজনৈতিক পট পরিবর্তনের পরে হয়তো ভারত একেবারে বাংলাদেশের সাথে যে সম্পর্ক সেটি ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে হবে, সেই কথাটি বারবার বাংলাদেশ থেকে বলা হয়েছে। তো আপাতত এই ছিল আমার কাছে সবশেষ। পরবর্তীতে যখন বৈঠকটি শেষ হবে এরপরে আমাদের ব্রিফ করা হবে, তখন হয়তো কী কী আলোচনা হলো সেই বিষয়গুলো আপনাদেরকে জানাতে পারবো।
ভারত বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নাইম আবির। ভারত বিষয়ে বাংলাদেশের অবস্থান পরিষ্কার। এবার ৫ আগস্টের পর সম্পর্কের নতুন মেরুকরণকে ভারতের বুঝতে হবে, এমনটাই বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ভারতীয় মিডিয়ায় প্রপাগান্ডা, হাই কমিশনে হামলা সহ অনেক ঘটনাই ঘটেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি সময় বিবেচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে। একই দিনে ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠককেও ভারতের জন্য বার্তা হিসেবে দেখা হচ্ছে। নাইম আবির জানাচ্ছেন বিস্তারিত। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট পালিয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা, আশ্রয় নেয় ভারতে। এরপর থেকেই শুরু হয় ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন। তার উপর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার, কলকাতা ও আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা, সংখ্যালঘু ইস্যুতে ভারতের মিডিয়ার মিথ্যাচারে প্রতিবেশী দুদেশের সম্পর্ক তলানিতে। এসব ঘটনায় কঠোর প্রতিবাদ লিপি, ভারতের হাইকমিশনারকে জরুরি তলব, আগরতলার দূতাবাস বন্ধ, কলকাতায় ভিসা সীমিত করা ও সবশেষ ২ মিশর প্রধানকে দেশে ফিরিয়ে আনবার মতো পদক্ষেপ নিয়েছে ঢাকা। প্রতিবেশী দেশ দুটির সম্পর্ক যখন সংকটে, ঠিক সেই পরিস্থিতিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনার জন্য ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর ঊর্ধ্বতন কোনো ভারতীয় কর্মকর্তার ঢাকায় এটি প্রথম সফর। এমন সংকটে বিক্রম মিশ্রির এই সফরকে ভারতের পক্ষ থেকে দুই দেশের সম্পর্ককে স্বাভাবিক করবার পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এটি ফরেন অফিস কনসালটেশন বৈঠকের অধীনে স্বাভাবিক কূটনৈতিক কার্যক্রম হলেও সময় বিবেচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে। ভারত যে পররাষ্ট্র সচিবকে এই পরিস্থিতিতে পাঠাচ্ছেন, এটা ভারতের দিক থেকেও একটি মেসেজ আমাদের প্রতি হয়তোবা, যে তারা উপলব্ধি করতে পেরেছে এবং তারা বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণে তারা উৎসাহী। ভারত আসছে, তার কূটনীতি হলো ভারতের সাথে আমাদের যে বাণিজ্যে টানাপোড়েন হচ্ছে, ভারতের হাসপাতালগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তার দ্রব্য অলরেডি আমরা বয়কট করা শুরু করছি। ভারতের প্রচণ্ড আর্থিক ক্ষতি হচ্ছে, ভারতের জনগণ ভারতের সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠছে, তারা তাদের ওইগুলোকে ম্যানেজ করতে আসছে। আন্তর্জাতিক সম্পর্কের এই শিক্ষক মনে করেন, ভারতের ব্যাপারে বাংলাদেশ তার অবস্থান পরিষ্কার করেছে। এবার ৫ আগস্টের পরের দুদেশের সম্পর্কের যে মেরুকরণ হয়েছে তা ভারতকে বুঝতে হবে, তবেই সম্পর্কের উন্নতি হবে। ৫ই আগস্ট পরবর্তী বাস্তবতায় এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের বিষয়ে যে অবস্থান নিয়েছে, এটি আমি মনে করি খুব ঠিকই আছে। এটি ঠিক আছে এবং এটি একটি শক্ত অবস্থান এবং পরিষ্কার করেছে। এবং গত ১৫ বছর থেকে এটি একটি আমরা দেখতে পাচ্ছি গুণগত পরিবর্তন হয়েছে। একই দিনে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের মোট ২৮ জন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠককেও ভারতের জন্য বার্তা হিসেবে দেখা হচ্ছে। এই যে ডিপ্লোমেটরা এ সময় এখন আসছে, সময়টা খুব গুরুত্বপূর্ণ। এটা বাংলাদেশের একটা মেসেজ যে বাংলাদেশকে সারা পৃথিবী অনেক বড় রাষ্ট্র মনে করে, এবং বাংলাদেশ যেহেতু তার পাশের একটা ভৌগোলিকভাবে সকল বড় রাষ্ট্র বাংলাদেশকে অপমান করছে, একটু থ্রেটের মুখে রাখছে, তাই বাংলাদেশের পাশে দাঁড়াতে তারা আসছে। এটা নিশ্চিতভাবে একটা ডিপ্লোম্যাটিক সিগন্যাল। সবশেষ গেল বছরের নভেম্বরে ভারত বাংলাদেশের ফরেন অফিস কনসালটেশন বৈঠকটি দিল্লিতে হয়েছিল। নাইম আবির, এখন ঢাকা। আগামী ১১ ডিসেম্বর আগরতলা অভিমুখে ঢাকা আখাউড়া লং মার্চের ঘোষণা দিয়েছে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতারা। বিএনপি নয়াপল্টন কার্যালয় থেকে এই লং মার্চ শুরু হবে বলে জানিয়েছেন তারা। ভারতীয় মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদ, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি, যেটা ১১ই ডিসেম্বর আমরা পল্টন সকাল পল্টন থেকে জমায়েত হয়ে আমরা এখান থেকে আমাদের লং মার্চ, শান্তিপূর্ণ লং মার্চ আমরা ইনশাল্লাহ আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত আমরা যাব। স্বাধীনতা সংগ্রাম কিংবা ২৪-এর গণ অভ্যুত্থানে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন স্বৈরাচার পতনে। যদিও রাজনৈতিক স্বার্থে বারবার ধর্মীয় ইস্যু ব্যবহারের ষড়যন্ত্র করেছে বিভিন্ন দল। সম্প্রতি ভারতসহ আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে অতিরঞ্জিত ও মিথ্যা খবর প্রচার করা হয়। নানা গুজবের ভিড়ে প্রান্তিক পর্যায়ের সম্প্রীতিতে আসলেই ঐক্য আছে না ফাটল ধরেছে, সরেজমিন ঘুরে সেই চিত্র তুলে ধরেছেন সহকর্মী দেবরাজ দেব, ছবি তুলেছেন সুমন সরকার। আজ আমরা
আমরা আছি ঢাকার অদূরে ধামরাইতে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচারের নানা খবর আসছে, বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে। তবে বাংলাদেশের তরফ থেকে এ ধরনের খবর ভিত্তিহীন এবং অতিরঞ্জিত দাবি করে দিল্লিকে কড়া বার্তা জানিয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা আজ ধামরাইতে এসেছি। এখানকার সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মানুষেরা আসলে কতটা শঙ্কিত সেটি জানতে চাই। ধামরাইয়ের কায়েতপাড়ার যশোমাধব মন্দির। প্রবেশ করতেই চোখে পড়ল কর্মচাঞ্চল্য। ছোট শিশুদের মুখে ভাত, বিয়ের আয়োজন, নানা ধর্মীয় আচার পালন চলছে, যেখানে উৎসবের সব অনুষঙ্গই বিদ্যমান। নানা মাধ্যমে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, বিশেষ করে হিন্দুদের জীবনযাপন নিয়ে অপপ্রচার থাকলেও প্রান্তিক জনপদ কায়েতপাড়ায় সেটির দেখা মিলল না, বরঞ্চ দেখা মিলল স্বতঃস্ফূর্ত ধর্মীয় আচার পালনের চিত্র। একই পাড়ায় 5 দশকের পুরাতন মসজিদ, সেখানেও একই চিত্র দেখা গেল। পাশাপাশি মহল্লায় প্রার্থনার মাধ্যমে শান্তির বার্তা ছড়াচ্ছেন দুধর্মের মানুষই। গ্রামের মানুষদের স্পষ্ট কথা, দীর্ঘকাল ধরেই সম্প্রীতি বজায় রেখেছে এ গ্রামের মানুষ। তাদের শঙ্কা, পরিস্থিতি যতটা না ধর্মীয় তার চেয়ে বেশি রাজনৈতিক ফাঁদ। অ্যাকচুয়ালি আমরা এখানে আছি হিন্দু মুসলিম সবাই একতাভাবেই থাকি। আল্লাহকে যে করে সত্যিকারেই ভয়, ভালো কাজ করে তার উৎসাহ জাগে, খারাপ কাজে সে নয়। রাজনীতি নিয়েই হয় এটা, কিন্তু হইলে কি বইটা তো দেখার বিষয় না, করার বিষয় না। এটা সনাতন ধর্মাবলম্বীরা বলছেন, সাম্প্রতিক নানা ঘটনায় প্রতিবেশী দেশ ভারত সহ আন্তর্জাতিক কয়েকটি সংবাদ মাধ্যমে সংখ্যালঘুদের নিরাপত্তার যে শঙ্কার কথা বলা হয়েছে তা একদমই সঠিক নয়। ভারতের গণমাধ্যমে প্রচার করা অতিরঞ্জিত সংবাদের কারণে উল্টো তারা অপমানিত বোধ করছেন। কিন্তু মানিকগঞ্জে এরকম কোনো ঘটনা ঘটে নাই। একটা রিউমারের প্রেক্ষিতে সবাই আমরা ভীত সন্ত্রস্ত ছিলাম। আমরা হিন্দু সম্প্রদায়কে আমাদেরকে হয়রানি করতেছে কে বা কাহারা, এটা আমাদের মৃত্যু হতে পারে। তো ইন ফিউচার কি হবে এটা আসলে আমরা বলতে পারতেছি না। এটা ডিপেন্ড করতেছে যারা রাজনীতিবিদ। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য কিন্তু বাংলাদেশ স্বাধীনতা হিসেবে এর জন্যই কিন্তু। সমাজ বিশ্লেষকরা বলছেন, স্বাধীনতা পরবর্তী সময় থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার নিয়ে রাজনীতির মাঠে সবসময়ই ইস্যু তৈরি করার চেষ্টা করেছে ক্ষমতালোভীরা। জানান, রাষ্ট্রের ঐক্যের পাশাপাশি যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার দ্রুত বিচার কার্যকর করলে আস্থা তৈরিতে সহায়ক হবে। সরকার সরকারের জায়গা থেকে কাজ করছে, কিন্তু আমরা যারা পাড়া প্রতিবেশী, আমার হিন্দু যে প্রতিবেশী আছে, আমার রুট লেভেলে যার কাছে আছে, সে যে একটা ভয়ের মধ্যে আছে এই সমস্ত মিস ইনফরমেশন কিংবা ডিসইনফরমেশনের কারণে, তো এগুলি তাদেরকে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করার জন্যই তারা কিন্তু এটা করে যাচ্ছে। একটা মহল, যার পাশে যে প্রতিবেশী আছে হিন্দু প্রতিবেশী, তাকে এগিয়ে আসতে হবে। একই সাথে আন্তর্জাতিক নানা মাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু অত্যাচার নিয়ে যারা মিথ্যাচার করেছে তা গুরুত্ব দিয়ে সুযোগ সন্ধানীদের মুখোশ উন্মোচন করে বিচারের আওতায় আনা উচিত বলেও মত বিশ্লেষকদের। দেবরাজ দেব, এখন, ধামরাই, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন ইউরোপীয় ইউনিয়ন সহ 27 দেশের রাষ্ট্রদূত। দুপুর 12টার দিকে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠক বাংলাদেশ ও ইউ এর সম্পর্ক আরও সুসংহত করবে বলে আশা করা হচ্ছে। জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ, রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে বৈঠকে। এছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা হবে 28 রাষ্ট্রদূতের সমবেত এই বৈঠকে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বড় কূটনৈতিক বৈঠক এটি। তাই বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন আদায় এই বৈঠক ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ইউ এর 27 দেশ ছাড়াও আরও একটি দেশের রাষ্ট্রদূত অংশগ্রহণ করার কথা রয়েছে এই বৈঠকে। অর্থনৈতিক খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য অংশীদারিত্ব
ও সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার কথা রয়েছে। বেগম রোকেয়া পদাঙ্কনকারীদের রোকেয়া পদক দেয়া হবে বলে মন্তব্য করেছে প্রধান উপদেষ্টা। একই সাথে দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসেবেই রোকেয়া পদক পেয়েছেন জয়ীরা। পদকজয়ী সবাইকে তারুণ্যের চেতনা ধারণা করার আহ্বান জানান ডক্টর ইউনূস। বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। আজকে যারা পদক পেলেন, এটা তার কোনো সাম্প্রতিক কোনো কাজকর্মের জন্য না, তাদের প্রত্যেকেরই সারা জীবনের যে কর্তব্যবোধ এবং অনুপ্রেরণা নিজের জীবনে ব্যক্ত করেছেন এবং সবার কাছে, দেশের সবার কাছে আদর্শ হিসেবে ধরেছেন, তাদের জন্য এই সম্মাননা। আমরা অনেকক্ষণ খুব গম্ভীরভাবে বসে আছি। আমার মনে হয় এবার আমরা একটু দাঁড়িয়ে যারা পদক পেলেন তাদের জন্য জোরে একটা তালি দিই, মনটা খালি, মনটা ভরে তালি দিই। ধন্যবাদ। যারা পান নাই তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। আপনাদের কাজগুলো আমাদের সামনে আসছে এবং সমাজের পরিবর্তন আসছে আপনাদের কাজের মাধ্যমে। আপনাদের সেজন্য সবার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। পৈতৃক ভিটায় তো বটেই, নিজ নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে উপেক্ষিত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ইতিহাস অবমূল্যায়ন এতটাই প্রকট, সেখানে নেই তার কোনো মুরাল। বিশ্ববিদ্যালয় প্রশাসন কয়েক দফা চেষ্টা করার কথা বললেও পাঠ্যসূচিতে যোগ করতে পারেনি রোকেয়া স্টাডিজ কোর্স। রংপুর থেকে বেগম রোকেয়া দিবস নিয়ে আরও জানাচ্ছেন মোকাররম হোসেন। সেই সময় একই পরিবারে জন্ম নিয়েও ছেলে সন্তানের তুলনায় নারীদের শিক্ষা অর্জনে সংকুচিত সুযোগ দেখে যে আক্ষেপে পড়েছিলেন রোকেয়া সাখাওয়াত হোসেন, আর তাতেই হয়ে উঠেছিলেন ইস্পাত কঠিন দৃঢ়। এভাবেই তার চিন্তার ক্ষুরধার একদিকে যেমন অবরোধ বাসিনীদের হৃদয়ে রোপণ করে দিয়েছে স্বাধীনতার বীজ, তেমনি নারীদের দিয়েছে চিন্তার মুক্ত আকাশে উড়ে বেড়াবার অপার স্বপ্ন। রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দের নিভৃত গ্রামে জন্ম নেয়া বেগম রোকেয়া ইতিহাসে যতটা অনন্য, তার স্মৃতি রক্ষায় যেন ঠিক ততটাই উদাসীনতার পরিচয় দিয়েছে রাষ্ট্র। পৈতৃক ভিটাতে তো বটেই, তার নামে প্রতিষ্ঠিত রংপুর বিভাগের একমাত্র পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়টিতেও রোকেয়ার স্মৃতি যেন ডুমুরের ফুল। বেগম রোকেয়ার যে অবদান আমাদের পড়াশোনায়, বিশেষ করে নারীদের পড়াশোনার যে অবদান, এটাতে মনে হয় না যে আমার উঠে এসেছে। আমাদের পাঠ্যক্রমে আসলে ওনার অবদানটা আরও বেশি উঠে আসা উচিত ছিল। রোকেয়া সম্পর্কে যে পড়াশোনা, সেটি আসলে অন্তর্ভুক্ত করার দাবি আমাদের দীর্ঘদিনের ছিল, আর সেটি এখন পর্যন্ত করা হয়নি। আমরা রোকেয়া ইনস্টিটিউট খোলার কথা ছিল, সেটিও এখনো করা হয়নি। রোকেয়ার জন্য একটা স্মৃতিফলক রাখার কথা ছিল, সেটাও এখনো হয়নি। আমরা যেমন বঙ্গবন্ধু মুরাল আমরা দেখতে পেয়েছি, এখানে বেগম রোকেয়ার কোনো মুরাল আমাদের চোখে পড়েনি। আমরা বেগম রোকেয়ার যে ভিটা আছে, তো ওখানে যদি আমরা একটা গবেষণা কেন্দ্রের সুযোগ পেতাম, তাহলে অবশ্যই আমরা আরো ভালোভাবে অনেক কিছু জানতে পারতাম। 2008 সালে রংপুর বিশ্ববিদ্যালয় নামে কার্যক্রম শুরু করলেও পরের বছর বাঙালি নারী জাগরণের প্রাণভোমরা বেগম রোকেয়ার নামানুসারে এটির নামকরণ করা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। কিন্তু প্রতিষ্ঠার 16 বছরেও এই ক্যাম্পাসে নেই বেগম রোকেয়ার কোনো মুরাল, নেই রোকেয়া বিষয়ক জ্ঞান চর্চার কোনো দৃশ্যমান আয়োজন। বেগম রোকেয়ার মতো ইতিহাসের অবিচ্ছেদ্য অংশকে কেবল নামেই সীমাবদ্ধ রাখার যে হেয়ালি, তাকে এক প্রকার অবমূল্যায়নও বলছেন সচেতন মহল। এছাড়া বেগম রোকেয়ার বিরুদ্ধে মুসলিম বিদ্বেষের যে অভিযোগ কিংবা অনুযোগ, এর ভিত্তি কতখানি, সে জবাবও মেলে ইতিহাসের জানালায় কান পাতলে। অনেক জায়গাতে উনি ফার্সি ওয়ার্ড ইউজ করছেন, উর্দু ওয়ার্ড ইউজ করছেন, এবং উনি অনেক পড়াশোনা করছেন, যেগুলো হচ্ছে ফার্সি বই পড়ছেন, উনি আরবি বই পড়ছেন, পাশাপাশি ইংরেজি পড়ছেন। ফলে এই যে জায়গাগুলো থেকে উনি কিন্তু, আমরা এরকম কোনো উদাহরণ পাই না ইতিহাস থেকে যে উনি এমন কিছু কাজ করেছেন যে ইসলামের বিরুদ্ধে। উনি কিছু স্বপ্ন দেখেছেন যেখানে নারী
নারী হয়ে উঠবে, যেখানে নারী স্বাধীন হয়ে উঠবে। Sultana's dream, the terrible vengeance on men. বৈশ্বিক বাস্তবতায় শুধু প্রাচ্যে নয়, পশ্চিমা দেশগুলোতেও চর্চিত হয়েছে বেগম রোকেয়ার চিন্তা ও কর্মের মূল্যায়ন। তার রচিত সুলতানার স্বপ্ন অবলম্বনে স্প্যানিশ ভাষায় তৈরি করা হয়েছে অ্যানিমেশন চলচ্চিত্র। গেল বছর স্পেনের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ইসাবেল হারগুয়েরার নির্মিত এই ছবিটি। এছাড়া বিবিসি বাংলার 2004 সালের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নির্বাচনের তালিকায় বেগম রোকেয়ার নাম রয়েছে 6ষ্ঠ স্থানে। সেখানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কেন এমন অবমূল্যায়ন? রোকেয়া সাখাওয়াত হোসেনকে চর্চা করবার জন্য অনেক দিন আগে সিন্ডিকেটে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এমনকি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করবার জন্য সিদ্ধান্ত হয়েছে। সেটিও যদি বাস্তবায়ন করা যায় তাহলে এই বিশ্ববিদ্যালয়ে, যার নামে বিশ্ববিদ্যালয়, সেই নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোকেয়া সাখাওয়াত হোসেনকে জানবে, বুঝবে, চর্চা করবে। এটা তো একটা সব মানুষের প্রত্যাশা হতেই পারে। এমন বাস্তবতায় নিজ ভূমেই যেন পরবাসী হয়ে আরও একটি জন্ম ও মৃত্যু দিবস কাটছে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের। জাতির জন্য যার এত অবদান, ইতিহাসের খরচা খাতায় সে ঋণ কি কভু শোধ হবে? আর সে প্রশ্ন থেকেই যায়। মোকাররম হোসাইন, এখন রংপুর। মিয়ানমারে রোহিঙ্গাদের নিপীড়ন ও গাজায় ফিলিস্তিনিদের উপর নিপীড়নের বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানান তিনি। এছাড়াও প্রধান উপদেষ্টা আরও জানিয়েছেন, বেসামরিক মানুষ ও বুদ্ধিজীবীদের জাতিগত রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে লক্ষ্যবস্তু করা কেবল জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের উপর আক্রমণ নয়, বরং মানবতার মূল মর্মের জন্য একটি গুরুতর অপমান। বিগত সরকারের আমলে বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আরও বলেন, আমলাতান্ত্রিক ও রাজনৈতিক ইতিবাচক পরিবর্তন না হলে দুদকের কার্যকারিতা বাস্তবায়ন সম্ভব নয়। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুদক আয়োজিত এক আলোচনায় এসব কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি কমাতে দুদকের সাঁড়াশি অভিযানের বিকল্প নেই। তো একটা দেশে এরকম একটা পরিস্থিতিতে আপনারা অনেকে কাজ করতে পারেন নাই, অনেক এক্সকিউজ দিতে পারেন, তারপরেও কেউ কেউ কাজ করার চেষ্টা করেছেন। এখন তো সেই পরিবেশ নাই। এখন কি আপনাদেরকে কেউ বলে যে এই চোরের বিরুদ্ধে কেউ মামলা করো না? কেউ আপনাদের তদবির করেছে কোনোদিন? কোনো উপদেষ্টার থেকে ফোন পেয়েছেন? কেউ বলেছে আপনাদের? কেউ তো আপনাদের কোনো রকম হস্তক্ষেপ করছে না। এখন সেগুলি বিচার করেন, তদন্ত করেন, প্রমাণ করেন যে আপনারা আসলে ভালো পরিবেশ পেলে ভালো কাজ করতে পারেন। গণ অভ্যুত্থানে ছাত্র জনতা আন্দোলন থামাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভূমিকার জন্য ক্ষমা চেয়েছেন ডিএমপি কমিশনার। এ সময় তিনি আরও বলেন, রাস্তায় শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইনে দ্বিগুণ মামলা হচ্ছে বলেও জানান তিনি। সেই সাথে অটোরিকশা বন্ধ হলে রাস্তায় জনসাধারণের দুর্ভোগ আরও বাড়বে বলে মন্তব্য করেন তিনি। সকল ছাত্র জনতা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন, তাদের সকলের প্রতি আমি সমবেদনা জানাই। তাদের আত্মার মাগফিরাত কামনা করি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওই আন্দোলনে পেশাদারিত্বের বাইরে গিয়ে যে কাজ করেন, সেই কাজের জন্য আমি অত্যন্ত দুঃখিত। রাজধানীর শাহবাগ থানার শিক্ষার্থী মানিক হত্যা মামলায় সাবেক আইসিটির প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিন তাকে ঢাকার সিএমএম আদালত আনা হলে 7 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। সে সময় আসামের শারীরিক অবস্থা বিবেচনায় রিমান্ড আবেদন বাতিল চান তার আইনজীবীরা। পরে তদন্তের স্বার্থে 3 দিনের রিমান্ডে আদেশ দেন আদালত। একই আদালতে পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামালকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া বিভিন্ন থানায় মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, রাশেদ খান মেনন, ডিবির সাবেক কর্মকর্তা মশিউর রহমান ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। সাবেক অবৈধ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তাকে আজকে একটি শাহবাগ থানার হত্যা মামলায় বিজ্ঞ আদালতে উপস্থাপন করে তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানির পর তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে তদন্তকারী কর্মকর্তা হেফাজতে প্রদান করেন। সাবেক অবৈধ মন্ত্রী কামরুল ইসলাম, তাকে কামরাঙ্গী সহ 2টি মামলায় 4-9-24 এবং 5-9-24
এই দুটি মামলায় আজকে গ্রেপ্তার দেখানোর জন্য আইয়ুব সাহেব দরখাস্ত দেন এবং বিজ্ঞ আদালত তাকে দুটি মামলায় গ্রেপ্তার দেখান। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বাশার আল আসাদ সরকার পতনের পর নিজেদের জন্য হুমকি বিবেচনায় সিরিয়ায় থাকা ইরানপন্থী মিলিশিয়া ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। এমনকি গোলান মালভূমির সিরিয়া ইসরায়েল সীমান্তের বাফার জোন দখলে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে সিরিয়া থাকা সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত আইএস ক্যাম্প নির্মূলে বেশ কয়েকটি সফল বিমান হামলার দাবি যুক্তরাষ্ট্রের। পাশাপাশি বাশার আল আসাদের পতনে নেতৃত্ব দেয়া বিদ্রোহী প্রধান আবু মোহাম্মদ আল জুলানির তথ্য দেওয়ার জন্য এখনও $1 কোটি পুরস্কার ঘোষণা অব্যাহত রেখেছে ওয়াশিংটন। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। সিরিয়ার সরকার বিরোধী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের টানা 12 দিনের জোরালো হামলার মুখে রোববার পতন হয় স্বৈরাচার প্রেসিডেন্ট বাশার আল আসাদের 24 বছরের শাসন সাম্রাজ্য। এরপর দেশটিতে থাকা ইরানপন্থী মিলিশিয়াদের আস্তানা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে কেঁপে উঠছে রাজধানী দামেস্ক সহ আশপাশের এলাকা। দামেস্কের মেজ্জাহ নামক এলাকায় থাকা মিলিশিয়াদের অস্ত্র ডিপো ও ইরানের ক্ষেপণাস্ত্র বিকাশে একটি গবেষণা কেন্দ্রে হামলা চালানো ছাড়াও একটি ফাঁড়ি দখলের দাবি করছে ইসরায়েল। আর মধ্য সিরিয়ায় থাকা ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়া আইসিস ক্যাম্প নির্মূলে বেশ কয়েকটি বিমান হামলার দাবি যুক্তরাষ্ট্রের। এর আগে গোলান মালভূমির সিরিয়া ইসরায়েল সীমান্তের বাফার জোন দখলে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বাশারের পতন হিজবুল্লাহ ও ইরানের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর সফল অভিযানের একটি ফলাফল বলেও মন্তব্য করেন তিনি। এদিকে বাশার আল আসাদের পতনে নেতৃত্ব দেয়া বিদ্রোহী প্রধান আবু মোহাম্মদ আল জুলানির তথ্য দেওয়ার জন্য এখনও $1 কোটি পুরস্কার দেওয়ার ঘোষণা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। কারণ 2013 সালে জুলানিকে আল কায়দার একজন সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছিল ওয়াশিংটন। আসাদ সরকার পতনের পর দামেস্কের ঐতিহ্যবাহী উমাইয়া মসজিদে সিরীয়দের উদ্দেশ্যে ভাষণ দিতে দেখা গেছে এই আলোচিত নেতাকে। বাশার আল আসাদ সরকার পতনে খুশি হলেও বিদ্রোহী নেতাদের কাঁধে সন্ত্রাসী তকমা থাকায় তাদের ঝুঁকি থেকে সিরিয়ার জনগণকে রক্ষায় প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গর্বিত সিরিয়া প্রতিষ্ঠা এবং ভুক্তভোগীদের ভালো ভবিষ্যৎ গড়ে তোলার ঐতিহাসিক এই সুযোগ যুক্তরাষ্ট্র হাতছাড়া করতে চায় না বলেও জানান বিদায়ী এই প্রেসিডেন্ট। and the stakeholders in Syria to help them seize an opportunity to manage the risks. We're clear-eyed about the fact that ISIS will try to take advantage of any vacuum to reestablish its capabilities and to create a safe haven. We will not let that happen. মিত্র বাশার আল আসাদ সরকার পতনে সন্ত্রাসী তকমা থাকা সশস্ত্র সংগঠন আইসিসের হুমকিতে ধুঁকছে ইরানও, এমনকি উদ্বিগ্ন ইসরায়েলকে নিয়েও। এদিকে বিদ্রোহীদের জোরালো অভিযানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালানো সদ্য সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ পরিবারসহ রাশিয়ায় অবস্থান করছেন। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। অতীতের সব রেকর্ড ভেঙে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম বছর হতে যাচ্ছে 2024 সাল। এমনকি বিশ্ব উষ্ণায়নের কারণে 2025 সালের প্রথম কয়েক মাসও তাপমাত্রা বেশি থাকবে পৃথিবীর। ইউরোপীয় ইউনিয়নের কোপেরনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস বলছে 2024 সালই প্রথম বছর হবে যে বছর শিল্প বিপ্লবের পর প্রথমবারের মতো বৈশ্বিক উষ্ণতা 1.5 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠবে। যদি উষ্ণায়ন বাড়ে, ব্যর্থ হবে প্যারিস জলবায়ু চুক্তির উষ্ণায়ন 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা। চলতি বছরের নভেম্বরে বৈশ্বিক উষ্ণতা 1.6 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। 2023 সালে শিল্প বিপ্লবের পর 1.48 ডিগ্রি সেলসিয়াস বেড়েছিল বৈশ্বিক উষ্ণতা। শেষ করছি এখন ঢাকা, তার আগে শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক চলছে, চলমান সংকটে সম্পর্ক উন্নয়নের নতুন মেরুকরণ বলছেন বিশ্লেষকরা। 71 থেকে 24 সব আন্দোলনে একসাথে লড়েছে বাঙালি। ধর্মীয় ইস্যু ব্যবহারের ষড়যন্ত্র বিভিন্ন রাজনৈতিক দলের। আগরতলা অভিমুখে বিএনপির অঙ্গ সংগঠনের লং মার্চ 11 ডিসেম্বর। সরকারকে বিতর্কিত করতে ভারতের অপপ্রচার। 11 ডিসেম্বর পল্টন থেকে জমায়েত হয়ে আমরা এখান থেকে আমাদের লং মার্চ, শান্তিপূর্ণ লং মার্চ আমরা ইনশাল্লাহ আগরতলা অভিমুখে
আখাউড়া সীমান্ত পর্যন্ত আমরা যাব। দামেস্কে অস্ত্রের ডিপোয় ইসরায়েলি ও আইএস ক্যাম্পে মার্কিন বিমান হামলা, সীমান্তের বাফার জোন দখলের নির্দেশ। এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।